আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগকে সৎ করদাতাদের সাথে প্রতারণা বলছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি 6.5% করার স্বপ্ন নিয়ে সন্দেহ। চাল ডাল চিনি সহ নিত্য প্রয়োজনীয় 20 পণ্যের উৎসে কর কমল বাজেটে। বাড়ছে এসি ফ্রিজ সহ শৌখিন জিনিসের দাম। কৃষি মৎস্য প্রাণী সম্পদ ও খাদ্য নিরাপত্তায় 38,259 কোটি টাকা বরাদ্দ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্বারোপ। এবং সুপার ওভারে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অঘটন। বোলিংয়ের পর ব্যাটিংয়েও মার্কিনীদের বাজিমাত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং শুরুতেই বাজেট 2024-25 প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের সাথে সরকার প্রতারণা করেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একই সাথে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে এবং আর্থিক খাতে সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ না দেওয়ার সমালোচনা করেছেন। বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে 6.5% করার যে স্বপ্ন দেখাচ্ছেন অর্থমন্ত্রী, তাও কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ অর্থনীতিবিদদের। রেজভি নেওয়াজের রিপোর্ট। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। সংশোধনের পর চলতি বাজেটের চেয়ে টাকার অঙ্কে এটা 82,582 কোটি টাকা বেশি। ব্যয় মেটাতে অনুদান সহ সরকার আয় ধরেছে 5,45,000 কোটি টাকা। সেই হিসেবে ঘাটতি থাকবে 2,51,600 কোটি টাকা। অর্জন করা যাবে না নিশ্চিত জানার পরও এনবিআর-এর জন্য আয়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। 7,97,000 কোটি টাকা ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয় 5,06,971 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 2,81,453 কোটি টাকা। বৈধভাবে যদি আয় করেন তাহলে সেইখানে আপনি কর দিচ্ছেন আপনি 30% আর অবৈধ আয় থেকে আপনি 15%। আওয়ামী লীগের এবারে নির্বাচনী ইস্তেহারে যদি আপনি ফিরে যান, সেখানে সুশাসনের বিষয়ে পরিষ্কারভাবে বলা আছে জিরো টলারেন্সের কথা এবং জ্ঞাত উৎস বহির্ভূত আয়ের ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়ার কথা। সেহেতু আমি তো দুই জায়গাতেই আমি মিল খুঁজে পাচ্ছি না। একটা দিকে দরকার ছিল স্থিতিশীলতা আর অপর দিকে দরকার ছিল বড় ধরনের সংস্কার। সেই স্থিতিশীলতার জায়গাটা তো আমরা পথরেখা খুব ভালো পাইনি, আর সংস্কার তো আকাঙ্ক্ষাটাই বড়ভাবে অনুপস্থিত। ঘাটতি মেটাতে অর্থমন্ত্রী বিদেশি উৎস থেকে ঋণ নেবেন 90,700 কোটি টাকা আর দেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,60,900 কোটি টাকা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75% আর মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে 6.5%। এখানে কিন্তু সরকারের বাজেট ডেফিসিট হচ্ছে জিডিপির আকার অনুযায়ী 4.6%। আপনি বলেছেন, আপনি যদি চিন্তা করেন যে সামনের বছরে যে বাজেট ডেফিসিট থাকবে সেটাও কিন্তু 4.6% হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। তার মানে একই রকমের ডেফিসিট বাজেট দিয়ে আমরা কিভাবে সামনের বছরের মূল্যস্ফীতির লাগাম টেনে ধরবো সেই প্রশ্ন থেকে যাচ্ছে। বাজেটে মানুষকে স্বস্তি দেওয়ার কথা বলে নতুন নতুন কর আরোপ করে অর্থমন্ত্রী প্রতিশ্রুতির প্রতি সুবিচার করেননি বলছেন অর্থনীতিবিদরা। মানুষের উপর যে কষ্টটা ইনফ্লেশনের, সেটাকে রিলিফ দেওয়া, সেই জায়গায় কিন্তু আমি ভালো কিছু দেখছি না। বরঞ্চ অনেক জায়গায় কর বাড়িয়েছে। ব্যক্তি আয়কর সীমা, যেটা করমুক্ত আয় সীমা, সেটাকে আগের তুলনায় বাড়ায়নি। যাতে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে এটা কিন্তু এখন কমে গেছে। তাহলে এটা কিন্তু আবার ইনফ্লেশনের যে কষ্ট সেটা লাঘবে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ হিসেবে আসে।
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিলের বিষয়টা সাহস করে তুলেছেন অর্থমন্ত্রী। এজন্য তাকে বাহবা দিয়েছেন সবাই। সকল স্তরে শুল্ক কর প্রদানের সংস্কৃতি চালু করার জন্য মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এ সংক্রান্ত বিধান দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973-তে প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে চাল, গম, আলু, চিনির মতো 20টি পণ্যের উৎসে কর কমানো হয়েছে। দেশীয় শিল্প উদ্যোক্তা ও তথ্য প্রযুক্তি সেবা সম্প্রসারণে বিদ্যমান শুল্ক কাঠামোতে সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। নতুন বাজেটে কর, ভ্যাট ও শুল্ক সুবিধার হ্রাস বৃদ্ধির কারণে কোন কোন পণ্যের দাম বাড়বে বা কমবে তা জানাচ্ছেন মাসরুর শাকিল। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। তাই এবারের বাজেটে নিত্য প্রয়োজনীয় 20টি পণ্য, ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্য তেল ও চিনির উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে। শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে দাম কমতে পারে গুঁড়ো দুধ, চকোলেট, ল্যাপটপ, রড, বার, অ্যাঙ্গেল, মোটরসাইকেল, কিডনি ডায়ালিসিস ফিল্টার ও সার্কিট এবং কৃষি যন্ত্রপাতির। নতুন করে কর আরোপ ও শুল্ক কাঠামোর কারণে দাম বাড়তে পারে মোবাইল ফোনের কল চার্জ, এসি ও ফ্রিজ, ফলের জুস, এলইডি বাল্ব, টিউব লাইট, গ্যাস সিলিন্ডার, বিভিন্ন ধরনের ইট, গাড়ি, সিগারেট ও তামাক জাতীয় পণ্য, কোমল পানীয় ও ড্রিঙ্কস, কাজু বাদাম, পানের ফিল্টার, জেনারেটর, হাসপাতাল সরঞ্জাম এবং বিদেশি ফল ও ফুলের দাম। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারের বাজেটে কৃষি খাত সহ মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তায় ৩৮,২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের চেয়ে ২,৩৭৯ কোটি টাকা বেশি। কৃষি উৎপাদন উৎসাহিত করতে ভর্তুকি ও যান্ত্রিকীকরণ প্রক্রিয়া চলমান রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী। মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি প্রাণী সম্পদ খাতের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। বাজেট বক্তৃতায় বাংলাদেশের কৃষি খাতের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী। নতুন নতুন উদ্ভাবন এবং কৃষি উৎপাদন সহায়ক নীতিকৌশল কৃষি খাতে বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। উদ্ভাবিত জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ, সুলভ মূল্যে সার ও বীজ সহ কৃষি উপকরণ সরবরাহ, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সারের ভর্তুকি চলমান রাখার পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণকে উৎসাহ দিতে নানা উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। কৃষির মতো মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নেও নানা পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী, যার মূল উদ্দেশ্য একটাই, এই দুই খাতে উৎপাদন বাড়ানো। গবাদি পশু এবং হাঁস মুরগির টেকসই জাত উন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক মনে করেন, কৃষি খাতের উন্নয়নে বাজেটে ভর্তুকির প্রণোদনা সহ নানা পদক্ষেপের কারণে দেশের কৃষি এগিয়ে গেছে বহুদূর। মাননীয় প্রধানমন্ত্রী টিএসপি সার ৮২ টাকা ছিল, উনি কমিয়ে এটা ২২ টাকা করেছেন। ডিএপি সার ৯০ টাকারটা উনি করেছেন ২৫ টাকা। ফলশ্রুতিতে প্রতি বছর ৭-৮ হাজার কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হয়েছে। কৃষি যন্ত্রপাতির উপর যে আমরা ভর্তুকি দিচ্ছি ৩,০০০ কোটি টাকা। কৃষিটাকে একটা আধুনিক কৃষিতে রূপান্তরের জন্য, প্রক্রিয়াজাত বাণিজ্যকরণ করার জন্য এই সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। করোনার ধাক্কা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল বিশ্ব অর্থনীতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি মোটামুটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকার পেছনের বড় শক্তি দেশের কৃষি ও কৃষক। তবে কৃষকরা যেমন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না, তেমনি ভোক্তাদেরও এসব পণ্য কিনতে হচ্ছে বেশি দামে। এই পরিস্থিতির জন্য মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটগুলোই যে দায়ী, একথা সবাই জানেন। তাই
কৃষিখাতে সরকারের ধারাবাহিক ভর্তুকি বা প্রণোদনা তখনই কাজে আসবে যখন কৃষক এসব সিন্ডিকেটকে পাশ কাটিয়ে সরাসরি চলে যেতে পারবে ভোক্তার কাছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাদ্দ গত অর্থ বছরের চেয়ে কিছুটা বেড়েছে। অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটেও জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্ব দিয়ে বাজেট পেশ করা হয়েছে। আলিম আল রাজির রিপোর্ট। পরিবেশ, প্রতিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর প্রথম সারিতে বাংলাদেশ। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না, বরং গত কয়েক অর্থ বছরের পরিসংখ্যানে উল্টো চিত্রই দেখা গেছে। 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উন্নয়ন ও পরিচালনে 2130 কোটি 45 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের চেয়ে 491 কোটি টাকা বেশি হলেও মোট জলবায়ু সম্পৃক্ততার হার কমেছে প্রায় 4%। বাজেটে জলবায়ু উন্নয়ন সম্পৃক্ততার হার কমে দাঁড়িয়েছে 45.41%। গত অর্থ বছরে যা ছিল 51.89%, আর পরিচালন খাতে বরাদ্দ বেড়েছে মাত্র 0.08%। 2024-25 অর্থ বছরে জলবায়ু সম্পৃক্ত 25টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সংশ্লিষ্ট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 42,000 কোটি টাকার বেশি, যা মোট জাতীয় বাজেটের 10.09%। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান BCC-SAP, বাংলাদেশ ক্লাইমেট ফিস্কাল ফ্রেমওয়ার্ক, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান ইত্যাদি প্রণয়ন করা হয়েছে। এবার 6টি থিমেটিক এরিয়ায় 25টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সম্পৃক্ত বাজেটে খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য এবং অবকাঠামোয় সবচেয়ে বেশি বরাদ্দের বিপরীতে সর্বনিম্ন বরাদ্দ বেড়েছে গবেষণা ও নলেজ ম্যানেজমেন্ট খাতে। এছাড়া বুড়িগঙ্গা, তুরাগ সহ বিভিন্ন নদী ও জলাশয় সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজ জোরদার করা হয়েছে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কার্বন নিঃসরণ, প্রশমন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সামাজিক বনায়ন ও সবুজ বেষ্টনী, বায়ু দূষণ হ্রাস ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। ফিরে এলাম বিরতির পর। জয় বাংলা বলে আগে বাড়ো প্রতিবাদে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে জয় বাংলা ম্যারাথন 2024। শুক্রবার ভোরে এই ম্যারাথনে প্রায় 3,500 দৌড়বিদ অংশ নেন। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের আয়োজনে প্রতিযোগীরা 21.095 কিলোমিটার পথ পাড়ি দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ক্লাবের সভাপতি, অতিরিক্ত আইজিপি ও পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়াও ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জমকালো আয়োজনে যাত্রা শুরু করল স্ক্যাক মিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। এশিয়াটিক 360 এর নতুন এই প্ল্যাটফর্ম কাজ করবে ব্র্যান্ড ও ইনফ্লুয়েন্সার নিয়ে। সুলতানা হিমোর রিপোর্ট। ডিজিটাল মার্কেটিংয়ের জগতে সম্ভাবনার নতুন দুয়ার এখন স্ট্যাক মিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। ব্র্যান্ড ও ইনফ্লুয়েন্সারদের মধ্যে যোগাযোগের নতুন মাধ্যম হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম। তাই তো দেশ সেরা ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে নিয়ে শুরু হলো স্ট্যাক মিস্ট প্ল্যাটফর্মের যাত্রা। মিডিয়া কমিউনিকেশনসের দেশ সেরা প্রতিষ্ঠান এশিয়াটিক 360 ডিগ্রি এর নতুন উদ্যোগ এই প্ল্যাটফর্ম। এই জায়গাটিতে আমাদের কাজ করার সুযোগ আছে, আর একটু গোছানোর সুযোগ আছে, এটার মান উন্নয়নের সুযোগ আছে। দে হ্যাভ ভেরি গুড ট্যালেন্ট অ্যান্ড দে হ্যাভ গুড অপরচুনিটি। সো আমরা আসলে এই ট্যালেন্টদেরকে বেটার অপরচুনিটি দিয়ে ওদের আরও বেশি সাকসেসফুল করব। আমাদের ভোক্তাদের জন্য এবং আমাদের ক্লায়েন্টদের জন্য আমাদের ইনফ্লুয়েন্সার কে, কোনটার জন্য সঠিক ইনফ্লুয়েন্সার,
এটা বের করে তাদের সাথে সম্পর্ক তৈরি করে তাদেরকে দর্শকের সামনে যাতে তারা আরও ভালোভাবে আসতে পারে এই বিষয়ে আমরা কাজ করতে পারি। কন্টেন্টে ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের ক্ষেত্রে পেশাদারিত্ব নিশ্চিতে এই প্ল্যাটফর্ম গুরুত্ব রাখবে বলে প্রত্যাশা কন্টেন্ট ক্রিয়েটরদের। এই ধরনের বড় বড় কোম্পানি কন্টেন্ট ক্রিয়েটার্সদের নিয়ে কিছু করতে চায়, তখন আমি যে প্রথম যেটা বললাম তার মানে ইনফ্লুয়েন্সার মার্কেটটা বড়, না হলে এরা আসতো না। ব্র্যান্ডের জন্য এটা আরো ইজিয়ার হবে, নট নেসেসারি ফর আস। সো ব্র্যান্ডের জন্য এজেন্সির জন্য ইটস গোয়িং টু লাইক make things way easier to select and pick the right influencers or the right person for a particular campaign আর কি। প্ল্যাটফর্মটি বিশ্বদুয়ারের সুনাম কুড়াবে বলে প্রত্যাশা আয়োজকদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিশিষ্ট সাংবাদিক চ্যানেল আইয়ের সাবেক যুগ্ম সাধারণ প্রণব সাহার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। গভীর শ্রদ্ধা করে এই কর্মী পুরুষকে স্মরণ করছে চ্যানেল আই পরিবার। নির্লোভ নিভৃতচারী প্রণব সাহা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের এই দিনে মারা যান। ১৯৫৪ সালের ১৫ই জানুয়ারি মানিকগঞ্জের গড়পাড়ায় জন্ম হয় প্রণব সাহার। ১৯৮৪ সালে দৈনিক বাংলার বাণী পত্রিকার সহ সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। ২০০১ সালে চ্যানেল আইতে যোগ দেন প্রণব সাহা। চ্যানেল আই নিউজের জন্মলগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাথেই ছিলেন প্রণব সাহা। জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন প্রণব সাহা। নিষ্ঠাবান সাংবাদিক প্রণব সাহার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা। পারিবারিকভাবে মানিকগঞ্জের গড়পাড়ায় তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছে। এবারে কৃষি সংবাদ। দীর্ঘ তাপপ্রবাহ সহ নানা প্রতিকূল পরিস্থিতিতেও গাইবান্ধায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম হওয়ায় লাভবান হতে পারছেন না কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা দেশে উদযাপিত হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী। বৈশ্বিক উষ্ণতা, প্রাকৃতিক বিপর্যয় রোধে সারা দেশে সবুজ বেষ্টনী তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের ভূমিকার প্রশংসা করেন বিশিষ্টজনেরা। ধরিত্রী রক্ষায় বেশি বেশি গাছ রোপণের আহ্বানও জানান তারা। এবারে খেলার খবর।